সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ, রাজন, চট্টগ্রাম। তো গত ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম যে অবজেক্টিভ বা এমসিকিউ প্রশ্নগুলো দুই টাইপের আসে। একটা হচ্ছে যেগুলো গাণিতিক, আর কিছু আছে ইনফরমেটিভ, অর্থাৎ তথ্যের মাধ্যমে এগুলোকে সমাধান করতে হয়। এগুলার ম্যাথমেটিক্যাল ভার্সন এগুলোকে সমাধান করা যায় না। তো আজকে আমরা সেই ইনফরমেটিভ যে অবজেক্টিভ সেগুলো নিয়ে ছোটো করে আলোচনা করে নিচ্ছি, কারণ অনেক সময় এই প্রশ্নগুলোও বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে। তো আমাদের প্রথম প্রশ্ন কি, রশ্মির প্রান্তবিন্দু কয়টি? এই ইনফরমেশন কিন্তু আমি যখন রেখাংশ রশ্মি পড়াচ্ছিলাম তখন কিন্তু তোমাদেরকে রশ্মির এই ইনফরমেশনটা দিছিলাম। আজকে আরেকবার দেখে নেব যে ইনফরমেশনটা আসলে কি। দেখো, আমি একটা রশ্মি কাকে বলে, একটা রশ্মিতে আমি বলছিলাম যে একটা রশ্মির এই এক মাথায় তীরচিহ্ন থাকবে না, কিন্তু আরেক দিকে তীরচিহ্ন থাকবে। এই তীরচিহ্ন থাকবে না, তীরচিহ্ন থাকবে, এটার মানে হচ্ছে এটার শুরু আছে কিন্তু এটা শেষ নাই। তীরচিহ্ন যেদিকে সেদিকে সে যেতেই থাকতেছে, বোঝাচ্ছে, কিন্তু স্টার্ট এখান থেকে হয়েছে, শুরু এখানে হয়েছে। তো যেখানে শুরু হয়েছে সেটাকে বলা হয় যে প্রান্তবিন্দু। স্টার্টিং পয়েন্ট অথবা এন্ডিং পয়েন্ট এগুলোকে প্রান্তবিন্দু বলা হয়। তো আমাকে জিজ্ঞেস করছে রশ্মির প্রান্তবিন্দু কয়টি, তো রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে একটি। যদি আমাকে জিজ্ঞেস করতো রেখাংশের প্রান্তবিন্দু কয়টি, তাহলে দেখো একটা রেখাংশের কোনো দিকে তীরচিহ্ন থাকে না, অর্থাৎ রেখাংশের একটা শুরু আছে, রেখাংশের একটা শেষও আছে। এই শুরু এবং শেষ পয়েন্টগুলোকে আমরা বলি যে প্রান্তবিন্দু। তো রেখাংশের প্রান্তবিন্দু হচ্ছে দুটি। তো তুমি চাইলে নোট করে নিতে পারো, রশ্মির প্রান্তবিন্দু একটি, রেখাংশের প্রান্তবিন্দু দুটি। আবার আমাকে যদি জিজ্ঞেস করে যে সরল রেখার প্রান্তবিন্দু কয়টি, আমাদেরকে বলতে হবে সরল রেখার প্রান্তবিন্দু হচ্ছে 0টি অথবা নেই। সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই, কারণ সে এদিকেও যেতে পারে ওই দিকেও যেতে পারে, তার কোনো স্টার্টিং নেই, যাচ্ছে, তার কোনো এন্ডিং নেই, যাচ্ছে। ওকে, তাহলে এবার আসলে কোনটিকে শূন্য মাত্রার সত্তা বলা হয়? মাত্রা কি জিনিস সেটা ক্লিয়ারলি আমাদেরকে বুঝতে হবে, তারপর আমরা বুঝবো যে শূন্য মাত্রার সত্তা কি, এক মাত্রা কি, দুই মাত্রা কি, তিন মাত্রা কি। ওকে, দেখো, মাত্রা হচ্ছে আসলে কোনো একটা বস্তুকে মেজার করার জন্য, মাপার জন্য একটা বিশেষ মানে একক টাইপের একটা পদ্ধতি। এটা একক এক জিনিস, মাত্রা এক জিনিস। মাত্রা হচ্ছে আমরা অনেকটা বলতে পারি সাইড, ধার। এটা একটা চিন্তা, যে একটা বস্তুকে কিভাবে চিন্তা করতে পারি। ওকে, তো এখন শূন্য মাত্রার সত্তাকে, তার আগে আমরা একটু জানার চেষ্টা করি, সবগুলা মাত্রা একসাথে করি, এক মাত্রাকে, দুই মাত্রাকে, তিন মাত্রাকে। দেখো, কোনো একটা বস্তু যদি শুধু দৈর্ঘ্য থাকে, প্রস্থ না থাকে, তাহলে সেটাকে বলা হবে যে এক মাত্রার, কারণ তার শুধু দৈর্ঘ্য আছে। আবার কোনো একটা বস্তু যদি দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, তাহলে তাকে আমরা বলবো যে দুই মাত্রার। আবার কোনো একটা বস্তু যদি দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, সঙ্গে উচ্চতাও থাকে, তাহলে তাকে আমরা বলবো যে তিন মাত্রার। জ্যামিতিতে আমরা বেসিক্যালি তিন মাত্রা নিয়ে আলোচনা করি, অর্থাৎ এখানে সর্বোচ্চ তিনটি মাত্রা দিয়েই আমাদের আলোচনা করতে হয়। এর চেয়ে বেশি মাত্রায় যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের সেটাকে জ্যামিতি দ্বারা এক্সপ্লেন করা পসিবল হয় না, সেটাকে অন্যভাবে ভেবে বের করতে হয়। তাহলে দেখো, প্রথমত আমরা একটু দেখি, আমরা একটা যদি এভাবে একটা রেখাংশ আঁকি, তাহলে সেটার কিন্তু শুধু দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থের দিকে কোনো কিছু নাই, ফলে এটাকে আমরা বলবো যে এক মাত্রার। আমি যদি একটা এরকম বইয়ের মতো একটা আঁকি, একটা পেজ আঁকি, পৃষ্ঠা, কোনো একটা পৃষ্ঠা আঁকি, তাহলে এই পৃষ্ঠাটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু এই পৃষ্ঠাটার উচ্চতা নাই বললেই চলে, সেজন্য এটাকে আমরা বলবো যে দুই মাত্রার, উচ্চতা নেই সেজন্য। আবার আমি যদি কোনো একটা বস্তু নেই, ধরো আমার এই বস্তু, আচ্ছা এখানে আরেকটা বিষয় বলি, এই যে দুই মাত্রার যে বস্তুটা আমি এখানে আঁকলাম, সেই বস্তুটার উচ্চতা নাই, যার কারণে এটাকে কিন্তু চাইলে আমরা ধরতে পারবো না। বোর্ডে আঁকতে পারবো, কিন্তু এটাকে আমি চাইলে ধরতে পারবো না। এখন তুমি যদি বলো যে আমার হাতের এই পেজটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু এটা তো উচ্চতা নাই, তাও তো আমি এটাকে ধরতে পারতেছি, বা এটার খুবই ক্ষুদ্র একটা উচ্চতা আছে, কিন্তু একদম নাই বললে চলবে না, মানে উচ্চতাটা খুবই কম আর কি, উচ্চতা মিলিমিটারে, মানে একদম 0 মিলিমিটারে উচ্চতাটা আছে, সেজন্য তুমি এটাকে ধরতে পারতেছো। কিন্তু একদম উচ্চতা নাই, সেরকম হচ্ছে এই বোর্ডের এই লেখাটার কোনো উচ্চতা নেই। দেখো, এটার দৈর্ঘ্য আছে, এটার প্রস্থ আছে, কিন্তু এটার উচ্চতা না থাকার কারণে আমি এটাকে কিন্তু এখান থেকে তুলে নিয়ে ফেলতে পারতেছি না, এটাকে আমি নিতে পারবো না। কেন পারবো না? কারণ এটার উচ্চতা নেই, অর্থাৎ যার মাত্রা 2 তাকে আমরা ধরতে পারবো না। কিন্তু এখন এই বস্তুটা যদি একটা বই হয়, আমি তো হাতে বই নিই নাই, আচ্ছা তুমি চিন্তা করলে বুঝবা, একটা যদি বই হয় তাহলে দেখবা একটা বইয়ের দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, আবার কিন্তু বই একটু উঁচুও থাকবে, উচ্চতাও থাকবে, ফলে বইটাই কিন্তু আমরা ধরতেও পারবো। যেমন ধরো তুমি বোর্ডে একজনের ছবি আঁকছো, আমি একটা ধরো মানে একটা মেয়ের ছবি আঁকলাম, ধরো কোনো একটা মেয়ের ছবি, আবার নাম মেয়ের ছবি আঁকছি বললো তার এক ঝামেলা, আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা তো আবার মেয়েরা মাইন্ড কইরা বসবে। আমি একটা মেয়ের ছবি আঁকলাম, আর এইখানে ধরো তার কান আঁকলাম, আমি ছবি আঁকাতে খুবই খারাপ সেটা বোঝা যাচ্ছে, এটা কান আঁকলাম।
একটা মুখ নাক নাক দিলাম একটা, এটা মোটে মেয়ে মনে হচ্ছে না, এটা ছেলেই মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি একটা ছবি আঁকলাম। এখন আমার খুব ইচ্ছা করতেছে এটার কানটে নিয়ে দিতে। এখন আমি এটা জিন্দগিতে এটার কানটে নিয়ে দিতে পারবো? তার কান আমি ধরতে পারবো? কেন ধরতে পারবো না? কারণ এই ছবিটার ডাইমেনশন হচ্ছে মাত্র 2, এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু এই ছবিটার উচ্চতা না থাকায় আমি তার কান টানতে পারবো না। কিন্তু এখন যার ছবি আমি আঁকছি, এইরকম চেহারার কোনো কেউ দুনিয়াতে না থাকলে ভালো হয়, যার ছবি আমি আঁকছি তার কান কিন্তু আমি টেনে নিতে পারবো। কেন? কারণ তার কানটা এবং সে নিজেই 3 ডাইমেনশনে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তার মধ্যে আছে। সেজন্য তাদের 2 ডাইমেনশন 3 ডাইমেনশন ব্যাপারটা আমি আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। যে বস্তুকে তুমি ধরতে পারতেছো সেই বস্তু অবশ্যই 3 ডাইমেনশনাল, যে বস্তুকে তুমি ধরতে পারতেছো না সেই বস্তু অবশ্যই 2 ডাইমেনশনাল। আবার কিছু ধরতে পারা বস্তুকে আমরা 2 ডাইমেনশনাল বলি, যেমন খাতার পৃষ্ঠা, বোর্ডের এই পেজটা, এগুলোকে আমরা 2 ডাইমেনশনাল বলি। কারণ হচ্ছে এদের উচ্চতাটা নগণ্য, হিসাব না করার মতো উচ্চতা, এত কম উচ্চতা, এটা মাথায় রাখার দরকার নেই। ওকে, তাহলে কোনটিকে শূন্য মাত্রার সত্তা বলা হয়? কার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, তিনোটাই নেই, সেটা হচ্ছে বিন্দু। বিন্দুকে সেজন্য বলা হয় শূন্য মাত্রার সত্তা। তাহলে আমরা নোট করে নিতে পারি, বিন্দু হচ্ছে শূন্য মাত্রার সত্তা বা শূন্য মাত্রার, বিন্দুর মাত্রা হচ্ছে শূন্য। একটা রেখা, রেখাংশ, রশ্মি, এদের মাত্রা হচ্ছে 1। তারপরে কোন একটা তল, সহজ ভাষায় এটাকে বলে তল, যার দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে, দৈর্ঘ্যের দিকে কিছু অংশ থাকবে, প্রস্থের দিকে কিছু অংশ থাকবে, সেই জিনিসটাকে আমরা বলবো তল। এই বোর্ডটাকেও আমরা একটা তল বলবো, এই দেওয়ালও একটা তল, এই ফ্লোরটা একটা তল। ওকে, বইয়ের উপরের পেজটা একটা তল। সেই তল আমি একটা, তাহলে এটাকে আমরা বললাম রেখা, এটাকে রেখা বলি। রেখা, রেখা হচ্ছে 1 মাত্রার। তারপর আমি একটা তল আঁকলাম, তল, তল হচ্ছে 2 মাত্রার, তল হচ্ছে 2 মাত্রার। এবং এই রেখা, বিন্দু, তল এগুলো বাদে যেসব বস্তুগুলোকে আমরা চোখে দেখে ধরতে পারি তাদেরকে, সেগুলো সবগুলোই হচ্ছে 3 মাত্রার। তাহলে আমরা পড়তে পড়তে এগিয়ে যাব। তলের মাত্রা কত জিজ্ঞেস করছে, তো আমরা একটু আগে বললাম তলের মাত্রা হচ্ছে 2। তারপরে রেখার মাত্রা কত জিজ্ঞেস করছে, রেখার মাত্রা একটু আগে বললাম, রেখার মাত্রা হচ্ছে 1। এবার এখানে আসো, ঘন, গোলক, আয়তাকার, ঘনবস্তু, পিরামিড, এদের মাত্রা কয়টি? তো ভাই ঘনক কাকে বলে? ঘনক হচ্ছে একটা বস্তু যার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে, এবং দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনোটা সেম হবে। দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, প্রস্থ হবে 10 মিটার, উচ্চতা হবে 10 মিটার, সেই বস্তুকে আমরা বলি যে ঘনক। তুমি একটা বাক্স নাও, একটা বক্স নাও কাগজের, সেই বক্সটা এমনভাবে বানাও যার দৈর্ঘ্যের দিকেও থাকবে যে যতটুকু থাকবে, প্রস্থের দিকেও ততটুকু থাকবে, উচ্চতার দিকেও যদি ততটুকু থাকে, এই বস্তুটাকে আমরা বলি যে ঘনক। তাহলে ঘনক যেহেতু আমরা হাতে ধরতে পারবো, ঘনকের ভিতরে চাইলে কিছু রাখতে পারবো, তাহলে সেজন্য ঘনকের মাত্রা কিন্তু 3টা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। গোলক, গোলকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, কিন্তু আমরা গোলককে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতায় হিসাব করি না। আমরা হিসাব করি না সেটা অন্য ব্যাপার, কিন্তু গোলকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। তার দৈর্ঘ্যের দিকে একটা মাপ পাবো, প্রস্থের দিকে একটা মাপ পাবো, উচ্চতার দিকেও একটা মাপ পাবো। তো সেজন্য গোলকও হচ্ছে 3 মাত্রার। আয়তাকার ঘনবস্তু কাকে বলে? আয়তাকার ঘনবস্তু হচ্ছে অনেকটা ঘনকের মতো। একটু আগে যে ঘনকের কথা বললাম, সেই ঘনকের দৈর্ঘ্য যত বড় হবে, প্রস্থ তত বড় হবে, উচ্চতাও তত বড় হবে, তাহলে সেটা হবে যে ঘনক। আর যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3 জনের মধ্যে একজন অমিল থাকে, ভিন্ন হয়, তাহলে সেটাকে আমরা বলবো আয়তাকার ঘনবস্তু। ধরো তুমি একটা রুমে গেছো, এই রুমের দৈর্ঘ্য আর প্রস্থ সেম, ধরো দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 10 মিটার, কিন্তু উচ্চতা 3 মিটার, তাহলে এটাকে তুমি বলবা আয়তাকার রুম বা আয়তাকার ঘনবস্তুও বলতে পারি। আবার ধরো দৈর্ঘ্য আর উচ্চতা সেম, দৈর্ঘ্য 10 মিটার, উচ্চতা সেম 10 মিটার, কিন্তু প্রস্থ 3 মিটার, তাহলেও এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। ওকে, আমি বুঝাইতে পারছি আশা করি। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টার মধ্যে কোনো একজন যদি না মিলে, 2 জন না মিলে তো অবশ্যই, ধরো দৈর্ঘ্য 2, প্রস্থ 3, উচ্চতা 5, এটা তো অবশ্যই আয়তাকার ঘনবস্তু। কিন্তু 2 জন মিলে গেছে কিন্তু 1 জন মিলে নাই, তাহলেই সেটা হবে যে আয়তাকার ঘনবস্তু অবশ্যই হবে। কিন্তু তিনোটা মিলে গেলে সেটা ঘনক হবে। ওকে, তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। পিরামিড, পিরামিডটা আমরা সবাই দেখছি, তো পিরামিড তো মানে তুমি যদি একটা ছোট পিরামিডও বানাও, সেই পিরামিডটা কিন্তু হাতে নিতে পারবো, অর্থাৎ এটার দৈর্ঘ্য আছে, এটার প্রস্থ আছে, এটার একটু উচ্চতাও আছে। তাহলে পিরামিড, এগুলো সবগুলোর মাত্রা হচ্ছে 3। ঘনক ও আয়তাকার ঘনবস্তু তল কয়টি? মাত্রা এক জিনিস, তল আরেক জিনিস। তল মানে হচ্ছে দেয়াল। ধরো আমি যে রুমটাতে আছি, এই রুমটা কিন্তু আসলে আয়তাকার ঘনবস্তু। কেন? কারণ এই রুমের দৈর্ঘ্য আছে, এই রুমের প্রস্থ আছে, এই রুমের উচ্চতা আছে, তাহলে এটা একটা আয়তাকার ঘনবস্তু। এখানে কয়টা দেওয়াল আছে? এদিকে একটা দেওয়াল আছে, ওইদিকে একটা দেওয়াল আছে, 2টা। ধরো এভাবে বলি, সামনে একটা দেওয়াল, পিছনে একটা দেওয়াল, 2টা। আর ডানে একটা দেওয়াল, বামে একটা দেওয়াল, 4টা। উপরে একটা দেওয়াল, নিচে একটা দেওয়াল, 6টা। এই দেওয়ালগুলোকে আমরা বলি যে তল। তাহলে
ঘনক এবং আয়তাকার ঘনবস্তু দোনোজনেরই তল কয়টি? তল হচ্ছে 6টি করে। তারপরে দেখো দুইটি তল পরস্পরকে ছেদ করলে কি উৎপন্ন হয়? টেকনিক্যাল প্রশ্ন, দুইটি তল পরস্পরকে ছেদ করলে কি উৎপন্ন হয়? দুইটি তল মানে হচ্ছে দুইটি পৃষ্ঠা, দুইটা পেজ যদি একজনের সাথে লেগে যায় তাহলে সেই লেগে যাওয়া জায়গাটাতে কি উৎপন্ন হয় সেটা আমি একদম তোমাদেরকে এইভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরো এটা একটা পেজ, যেটা আমি এখানে বোর্ডটাকে একটা পেজ বললাম, আর আমার এই খাতাটাও একটা পেজ, দেখছো এই খাতাটা একটা পেজ। এটা যদি এখানে লেগে যায়, আমার এই খাতাটা যদি এখানে লেগে যায়, এই যে জায়গায় লেগে গেছে, এই বোর্ড আর এই পেজটা যে জায়গায় লেগে গেছে সেই জায়গাটাকে আমি মার্ক করতেছি মার্কার দিয়ে। এর লেগে গেছে এই জায়গাটাকে আমি মার্ক করতেছি, মার্ক করলাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছি যেটাকে আমি মার্ক করছি, এইটা আর এটা দোনোজন এখানে লেগে গেছে। যেহেতু দোনোজন এখানে লেগে গেছে, সেখানে কি উৎপন্ন হয়েছে দেখো, সেখানে উৎপন্ন হয়েছে একটা কি, দুটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয়? একটা রেখা অথবা রেখাংশ অথবা রশ্মি, এই তিনোটার যে কোনো একটা। সাধারণত দুইটা তল যদি লিমিটেড থাকে তাহলে সেখানে অবশ্যই রেখাংশ তৈরি হবে, কারণ রেখাংশ লিমিটেড। আর তলগুলো যদি শুরু থাকে কিন্তু শেষ অসীমের দিকে হয় তাহলে সেখানে রশ্মি তৈরি হবে। আর তল যদি দুটোটাই অসীম হয় তাহলে সেখানে সরল রেখা তৈরি হবে। ওকে, তাহলে দুইটা তল পরস্পরকে যদি ছেদ করে তাহলে সেখানে কি উৎপন্ন হবে? রেখা তৈরি হবে। তুমি এগুলো অনেক জায়গায় দেখতে পাবে। ধরো তুমি জয়েন্ট দিছো, একটা তক্তার সাথে একটা তক্তাকে জয়েন্ট দিছো, একটা তক্তা যখন একটা তক্তার সাথে জয়েন্ট হবে তখন তার কর্নার যেটা তৈরি হবে সেখানে একটা রেখা তৈরি হবে, কর্নারটা কিন্তু একটা রেখা থাকবে। অর্থাৎ দুইটা তল যদি তুমি একসাথে জয়েন্ট করো তাহলে তো অবশ্যই সেখানে কি তৈরি হবে? একটি রেখা বা রেখাংশ বা রশ্মি তৈরি হবে। তলের প্রান্ত হলো, তলের প্রান্ত, এইটা কিন্তু আরেক টেকনিক্যাল প্রশ্ন, না জানলে কিন্তু পরীক্ষা আনসার করা কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে তল, তল, এই তলে তুমি দৈর্ঘ্য আস্তে আস্তে কমাইয়ে থাকো, প্রস্থ কমাইয়ে থাকো, দৈর্ঘ্য থাক, প্রস্থ কমাইয়ে থাকো, 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 প্রস্থ কমাতে থাকলে এক সময় এটা রেখায় পরিণত হবে। একটা কাগজ না, কাগজে কাটতেই থাকো, কাটতেই থাকো, প্রস্থের দিকে কাটতেই থাকো, কাটতেই থাকো, কাটতেই থাকো, কাটতেই থাকো, কাটতে থাকো, কাটতে 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 লাস্ট যে একটু চিকন জায়গা পাবা সেটা কিন্তু একটা রেখা হয়ে যাবে। সেজন্য এগুলাকে বলা হয় যে প্রান্ত, সাইট, সাইট আর কি। তলের প্রান্ত মানে তলের সাইটকে কি বলে? তলের সাইট হচ্ছে রেখা, রেখাংশ বা রশ্মি। তলের সাইট যদি রেখা থাকে, রেখাংশ থাকে তো রেখাংশ দিবা, তলের সাইট যেটা সেটা হচ্ছে রেখাংশ। তলের সাইট কাঁচা আর কি, আমরা সাইট বলি না, কাঁচা বলি না, রশ্মি। ওকে, সরল কোণের সমদ্বিখণ্ডককে কি বলে? আর একটা টেকনিক্যাল প্রশ্ন, সরল কোণের সমদ্বিখণ্ডক, সরল কোণ কাকে বলে? ধরো এইখানে সরল কোণটা তৈরি হয়েছে, সরল কোণ হচ্ছে যে কোণের মান 180 ডিগ্রি। সরল কোণের সমদ্বিখণ্ডক মানে এমন একটা রেখা যে রেখাটা এই সরল কোণকে সমান দুই ভাগে ভাগ করে উপরের দিকে চলে গেছে। সমদ্বিখণ্ডক কার? সরল কোণের সমদ্বিখণ্ডক। সরল কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক হচ্ছে এমন একটা রেখা যে ওই কোণটাকে সমান দুই পিস করে ভাগ করে চলে গেছে। এখন 180 ডিগ্রি যদি সমান দুই পিস করে ভাগ করো তাহলে 90-90 ভাগ হবে, কারণ 180-কে দুই ভাগ করলে 90 ডিগ্রি হয়। ওকে, তাহলে যেহেতু সমান দুই ভাগে ভাগ করতে বলছে তাহলে এদিকে 90, এদিকে 90 দিতে হবে। আর যদি সমান দুই ভাগে ভাগ না করতো তাহলে একদিকে 100, একদিকে 80 দিলেও 180 হইতো। এখন আমাকে জিজ্ঞেস করছে সরল কোণের সমদ্বিখণ্ডককে কি বলে? যে রেখাটা সরল কোণকে সমান দুই টুকরা করে দিতে পারছে সেই রেখাটার নাম হচ্ছে লম্ব। কেন লম্ব? কারণ ও 90 ডিগ্রিতে দাঁড়ায় দেখা যাচ্ছে, সেটা অবশ্যই লম্ব। তারপর হচ্ছে সরল কোণের মান কত? সরল কোণের মান 180 ডিগ্রি, একটু আগেই তো বললাম সরল কোণের মান 180 ডিগ্রি। তো এইখান থেকে, এই অধ্যায় থেকে বা এই যে আমরা বিন্দু পড়লাম, রেখা পড়লাম এবং আমরা পড়লাম কোণ, এই তিনটা টপিকস থেকে এই অধ্যায়ে এই ইনফরমেশানগুলো থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। তো আমি সেজন্য এই ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি। এখন তুমি যদি এই ইনফরমেশানগুলো ভালোভাবে শিখতে চাও বা আরও কিছু জানতে চাও, দেখো বইয়ের কোনো বিকল্প নাই। কোনো টিচার কখনো শিখাইতে পারবে, কিন্তু বইয়ের চেয়ে বেশি শিখাইতে পারবে এটা বিশ্বাস করা উচিত না। টিচারের পক্ষে কখনো বইয়ের চেয়ে বেশি শেখানো উচিত না। কেন? কারণ একটা মানুষ বই যখন লিখছে সে সব কিছু ভেবে চিনতে সবগুলো বইয়ের মধ্যে সে ইনক্লুড করছে। সেই বইটা যখন কেউ একজন পড়াইতে যায় তখন সে কিন্তু সেই বই থেকে সব কিছু মনে রাখতে পারে না পড়ানোর জন্য। ধরো আমি এখন তোমাকে ক্লাস নিছি, এখন আমি হয়তো অনেক কিছু পড়াইছি, কিন্তু আমি যদি আজকে থেকে 5 দিন পর আবার ক্লাস নিই হয়তো বা দেখা যাবে সেখানে আরও নতুন কিছু পড়াইতে পারি, অথবা আজকে যা পড়াইছে তার থেকে কিছু কম, কিছু জিনিস ভুলে গিয়ে কিছু জিনিস আমার মনে থাকবে না, প্ল্যানিংয়ে থাকবে না, নতুন কিছু পড়াইতে পারি। তো এখনও আমি যে ইনফরমেশনগুলো পড়াইছি এর বাইরেও কিন্তু কিছু ইনফরমেশান থাকতে পারে। এগুলো কিন্তু বইয়ে যিনি লিপিবদ্ধ করছেন উনি কিন্তু সেগুলা বসে বসে অনেক দিন ধরে বইটা লিখছেন, ফলে উনি এখানে ইনক্লুড করছেন। উনি আজকে বইয়ের কিছু অংশ লিখছেন, আরেকদিন অন্য কিছু লিখতে গিয়ে হঠাৎ করে তার কাছে মনে হলো এই জিনিসটা তো জ্যামিতিতে অ্যাড করা উচিত, সে আবার এসে জ্যামিতিতে এডিট করে অ্যাড করছে।
এটা পারছে, কিন্তু একটা টিচারের পক্ষে এডিট করে আরেকবার আসা, কারণ আমি তো এখন কী পড়ে সেটা ভুলেই গেছি, 5 দিন পরে তো সেটা আর মনে থাকবে না। সেজন্য বই পড়ার ইচ্ছা থাকা খুবই ইম্পর্ট্যান্ট। একটা বই পড়া স্টুডেন্ট এর চেয়ে বেনিফিটেড কেউ হইতে পারবে না। তুমি টিচারের কাছে ক্লাস করতেছো, তোমার বই পড়ার ইচ্ছা নেই, শুধু টিচার যে ক্লাসগুলো করতেছে সেগুলো নিয়েই তুমি অনেক দূর এগিয়ে যেতে চাচ্ছ, তুমি কখনোই তার সাথে টেক্কা দিতে পারবে না যে বই পড়তে পছন্দ করে বা যে বই থেকে জানতে চায়। তো সেজন্য আমি বলবো এই ইনফরমেশনগুলো টিচাররা সবসময় সেগুলো মাথায় রাখতে পারে না, টপিকসগুলো মাথায় থাকে না, যে কোন টপিক্সের পর কোন টপিক্স পড়াবো সেটা মাথায় না থাকতে পারে। এটা পাবার বা এটা জানার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বইয়ে ষষ্ঠ অধ্যায় শুরু হয়ে বইয়ের যে লেখাগুলো প্রথম দিকে লিখছে এগুলো সব পাই টু পাই রিডিং পড়া। হ্যাঁ, এগুলো পাই টু পাই রিডিং পড়তে গিয়ে তুমি প্রথমে বুঝবা না, যখন তুমি বুঝবা না তখন টিচারের শরণাপন্ন হইতে হয়। টিচারের ক্লাসগুলো যখন তুমি দেখবা তখন তুমি কিন্তু আরেকবার যখন রিডিং পড়বা তখন তুমি প্রত্যেকটা শব্দ বুঝে যাবে। আর আমাদের টিচারদের মূলত কাজ হচ্ছে তুমি বইয়ে যা বুঝবে না তা বুঝানো, সত্য কথা এটা। কিন্তু আমরা কি করি, আমরা তোমাকে বই পড়তেই দিই না, এটা হচ্ছে একটা এডুকেশনাল সিস্টেম এবং আন্তরিকতার অভাব আর কি। আমরা কী করি, টিচাররা কী করি, তোমাকে বই পড়তেই দিই না, আমরা ডাইরেক্ট তোমাকে পড়ানো শুরু করি, অর্থাৎ আমি আগে যা জানি তা তুমি আগে জানো। কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। সারা জীবন দেখা গেছে সেই স্টুডেন্ট বেনিফিটেড হয় যে ক্লাসের আগে, ধরো আজকে আমি ক্লাস নিব এই টপিক্সে, তার আগের রাতে যে স্টুডেন্টরা বসে বসে ওই অধ্যায়টা একবার রিডিং পড়ে নেয়, যারা এই অধ্যায়টা রিডিং পড়ে তারপর পরের দিন ক্লাসে যায় তার চেয়ে ভালো কেউ বুঝবে না। আর যে আমার থেকে আগে পড়া নিয়ে যায় তারপর পরের দিন সে পড়ে, সে কিন্তু একদিন পিছিয়ে থাকবে, কারণ ইতিমধ্যে তার আগের দিন যে রিডিং পড়ে ফেলছে সে কিন্তু একদিন আগে পড়ে ফেলছে, এবং একদিন আগে পড়ার কারণে তার কাছে ক্লাসের মধ্যে তার কাছে ক্লিয়ার হয়ে যায়, এবং সে কিন্তু ক্লাসে টিচারকে প্রশ্নও করতে পারে। কেন? কারণ সে আগে পড়ে আসছে, সেই কারণে তার কাছে প্রশ্নগুলো রেডি যে সেই প্রশ্নটা টিচারকে করবে। কিন্তু যে স্টুডেন্ট আগের দিন বই না পড়ে সে সরাসরি ক্লাসে আসে, তার জীবনে কোনো প্রশ্ন থাকবে না, এবং তার কাছে মনে হবে যে এই তো এটা বুঝছি, কারণ তার তো কোনো প্রবলেম তৈরিই হয় না। সেজন্য বই পড়ার কোনো বিকল্প নাই, কখনো কাউকে বই পড়তে নিরুৎসাহিত করা যাবে না। আমার ক্লাস দেখলেই তোমার আর কিচ্ছু করা লাগবে না, আমার ক্লাস দেখলেই তুমি গোল্ডেন ক্লাস পেয়ে বসে থাকবা, পৃথিবীর সব চাকরিতে তুমি ক্লাস পেয়ে যাবা, এই 20টা প্রশ্ন পড়লেই তুমি এই পেয়ে যাবা, সেই পেয়ে যাবা। ভাই, এই লাইফটা আলাদিনের জাদুর চেরাক না, আলাদিন জাদুর চেরাক শুধুমাত্র গল্পে থাকে, বইয়ে থাকে, বাস্তবে থাকে না। তো সেজন্য কাউকে কখনো কোনো টিচারের উচিত না বই পড়তে নিরুৎসাহিত করা। সবাইকে বই পড়তে বোঝানো উচিত যে বইয়ের চেয়ে বেশি কখনো টিচার শিখাইয়া যেতে পারবে না, সম্ভব নয় এটা টিচারের পক্ষে। আচ্ছা, যাই হোক, তো আমরা আজকে ইনফরমেটিভ লেকচারগুলো ইনফরমেটিভ যে অবজেক্টিভগুলো বা ইনফরমেটিভ যে এমসিকিউগুলো যেটাই বলি সেগুলো আজকে আমরা শেয়ার করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি। আগামী ক্লাসে আমরা জ্যামিতির নতুন টপিকস নিয়ে আবার একটা লেকচার আলোচনা করব, আবার সেই লেকচারে যে টপিকসগুলো আলোচনা করব সেটার আবার এমসিকিউ আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।